নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, মমতার বিস্ফোরক বার্তা। কি বলেছেন তিনি? বঙ্গে জোটে ধাক্কা, ভোটে একলা লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আর তাতেই স্পষ্ট হলো যে বঙ্গে জোটে ধাক্কা, অর্থাৎ জোট নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল গতকাল রাহুল গান্ধীর বক্তব্যে, তা কিন্তু একেবারে ধূলিসাৎ। আমার কথা হয়নি, বাংলায় আমরা একলা চলবো, এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায় যাত্রায় আমন্ত্রণও জানানো হয়নি, দাবি করেছেন তিনি। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, জোট কারোর একার নয়। বর্ধমানে যাওয়ার আগে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমান যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই বার্তা, যেখানে স্পষ্ট কোথাও গিয়ে যে বঙ্গে জোটের যে রাস্তা খোলা ছিল, এমনটাই আশা করা হচ্ছিল, এমনটাই সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু একেবারে জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে বার্তা দিলেন, সেখানে জোট যে ধাক্কা খেলো সেটা তো স্পষ্ট। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি। এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। একটা কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা, আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে, তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক বার্তায় বাংলায় প্রশ্নের মুখে জোট। কিন্তু গতকাল ন্যায় যাত্রার 10ম দিনে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন? আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা তাকে যখন প্রশ্ন করেন, তার উত্তরে রাহুল গান্ধী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে তার সম্পর্ক ভালো, কথা হয় ফোনে, এবং পাশাপাশি তিনি বলেন কংগ্রেসের সঙ্গে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো। আর কি বলেছিলেন তিনি, শুনুন। आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधिरता वहाँ पे कुछ और बोल रहे हैं। तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफरीदा অসমের ধুবড়ী থেকে সরাসরি আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন, কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, গতকালই রাহুল গান্ধীকে তুমি যখন প্রশ্ন করো, তিনি তখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, জোট নিয়ে কথা চলছে। আর আজকে তুমি নিশ্চয়ই জানো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বিস্ফোরক বার্তা তার। তিনি একেবারে জোটকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। তিনি বলেছেন একলা চলোর বার্তাই তিনি দিতে চান, এবং এই মুহূর্তে জোটের সম্ভাবনা যে নেই তার বক্তব্য থেকে স্পষ্ট। পাশাপাশি কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ তিনি কিন্তু বলেছেন জোট হবেই না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। সুচন্দ্রিমা, একেবারে দেখো, যে বার্তা গতকাল রাহুল গান্ধী আমার প্রশ্নের উত্তরে দিলেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের সম্পর্ক নিয়ে, এই জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা যে হচ্ছে সেটা প্রদেশ স্তরে, সেটা স্বাভাবিক। সেটা দুপক্ষ কখনো একে অপরের বিরুদ্ধে কথা বলে, সেটা রাজনীতির ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু তাতে জোটের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা বা অনিশ্চয়তা প্রশ্নের তিনি কিন্তু একেবারে অস্বীকার করলেন। তাই আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখলেন যে বাংলা
বাংলায় তৃণমূল কংগ্রেস একলাই লড়াই করবে এবং তার সঙ্গে কারোর কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এই উল্লেখের পর জয়রাম রমেশ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। যখন তাকে আবারও এই প্রশ্ন রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন এবং তিনি বলছেন আমন্ত্রণ পাননি, পশ্চিমবঙ্গে ঢুকছে আর 24 ঘন্টা বাকি, অসমে এত বিতর্ক আপনাদেরকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছে, 28খানা এফআইআর রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এই রাজ্য থেকেই গিয়েছে, তাহলে যখন এক রাজ্যে যে রাজ্য ছাড়তে যাচ্ছেন তার মুখ্যমন্ত্রী আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, যাত্রাতে বাধা দিচ্ছে, আর পরের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আপনার জোট শরিক রয়েছে তাদেরকে এখন আমন্ত্রণ দেওয়া হয়নি বা তারা একা লড়ার কথা বলছে, এটা কি ধরনের বার্তা যাচ্ছে? তখন জয়রাম রমেশ কিন্তু একটা কথা পরিষ্কার বললেন যে তৃণমূল কংগ্রেস এই জোটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে এবং আগামীতেও নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত স্তরে সম্পর্ক ভালো, ব্যক্তিগত স্তরে এই জোট নিয়ে আলোচনা হচ্ছে। তাই টেলিফোনিক বার্তা হোক কি পত্র মারফত বার্তা হোক, যে নিমন্ত্রণ জানানোর যে আবেদন তা কিন্তু দলের তরফ থেকে অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের কাছে করা হয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব দাবি করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বললেন তার মধ্যে আমি একটা ইতিবাচক দিকও দেখতে পাচ্ছি মধুমন্তী, যে তিনি বলছেন যে তিনি বাংলায় একা লড়ার কথা বলছেন এবং জোটে সর্বভারতীয় স্তরে কি ভবিষ্যৎ হবে, কি সিদ্ধান্ত হবে সেটা ভোটের পরে তিনি স্থির করবেন বা দল স্থির করবে। তাই কোথাও কিন্তু তিনি সরাসরি জোট থেকে বেরিয়ে আসার কথা একবারে বলছেন না, একলা লড়ার কথা বলছেন। এটা দেখো একদিক দিয়ে কংগ্রেসের কাছে চাপ হতে পারে, দ্বিতীয়ত বিজেপির কাছে বার্তা হতে পারে যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই যে বিজেমূল তত্ত্ব এটা দিয়ে বামেদের এই যুক্তিকে খণ্ডন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, যেমন ঠিক তেমন ভাবে কংগ্রেসকে দিয়ে এই বার্তা বামেদের দিকেও তিনি দিতে চাইছেন যে যদি আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারে এবং তার আগের দিনের বক্তব্য অনুযায়ী যে এই ইন্ডিয়া জোটের মধ্যে বামেদের ভূমিকা খুব ডমিনেটিং ক্যারেক্টারের একটা ভূমিকা তারা নিচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন, সেখানে কিন্তু সেই চাপটা বামেদের দিকেও পক্ষান্তরে যাওয়াটা কথা তিনি উল্লেখ করছেন যে এই আসন ভাগাভাগির মধ্যে আঞ্চলিক দলকে গুরুত্ব দেওয়া, সর্বোপরি বাংলায় বিজেপিকে যারা পরাস্ত করেছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে কংগ্রেসের তৃণমূলকে দরকার না, তৃণমূল কংগ্রেস অপেক্ষায় বসে রয়েছে কংগ্রেস কবে আসন ভাগাভাগি নিয়ে ফয়সলা করবে। এই বার্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়েছেন যে চিন্তাটা কাকে বেশি করাটা জরুরি। তিনি আগের দিন উদারতা দেখিয়েছেন, বলেছেন যে কংগ্রেস 300 আসনে লড়ুক, বাকি আসনগুলো আঞ্চলিক দলকে ছেড়ে দিন। তাই বাংলায় একা চলার বার্তা যখন তারপরে তুমি জয়রাম রমেশের কথা বলছিলে, তার সঙ্গে তোমার আজকে কথা হয়েছিল, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় সাংবাদিকদের মুখোমুখি হন এবং কি বলেন সে কথা আপনাদের আগেই শুনিয়েছি। বাংলায় প্রশ্নের মুখে জোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তায়, এবং তার আগে যেমনটা আমি বলছিলাম জয়রাম রমেশ তিনি আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার মুখোমুখি হয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু জোট অসম্ভব। মমতার ক্ষোভ বুঝেই বলা যেতে পারে ব্যাকফুটে কংগ্রেস, এবং তিনি এই মমতার যে স্পষ্ট বক্তব্য তার ঠিক পরে পরেই যখন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন মমতা ছাড়া জোট কল্পনাও করা যায় না। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ তিনি মমতার সঙ্গে খার্গে ও রাহুলের যোগাযোগ রয়েছে এমনটাই দাবিও করেছেন। মমতা ছাড়া জোট সম্ভব নয় আজ কিন্তু তার কথায় স্পষ্ট। তিনি এটাও বলেন যে লম্বা সফরে একটা দুটো স্পিড ব্রেকার থাকে। কলকাতা টিভিকে এক্সক্লুসিভ জয়রাম রমেশ যে বক্তব্য তিনি রেখেছেন শোনাবো, দেখুন। উত্তর পূর্ব ভারতে ভারত জোড়ো ন্যায় যাত্রার 11 দিন কেটে গেল, অসমের শেষ দিন, আগামীকাল বাংলায় প্রবেশ করতে চলেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। জয়রাম রমেশ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পরেশান লাগ রে কি আপ बंगाल में आने से? नहीं परेशान नहीं है, আমি খুব ভালো আছি, খুব ভালো पश्चिम बंगाल खूब भालो, अब कोई परेशानी नहीं है। ममता जी ने कहा है कि वो बीजेपी को हराना चाहती है, उनका प्रायोरिटी, उनकी प्राथमिकता बीजेपी को हराना है। उसी भावना के साथ भारत जोड़ो न्याय यात्रा कूच बिहार में कल प्रवेश करेगा। इंडिया गठबंधन को हम सोच भी नहीं सकते, इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकते ममता जी के बिना, टीएमसी के बिना। यहाँ वहाँ कुछ बातचीत होती रहती है, कभी कभी बातें बोली जाती हैं उनके ओर से हमारे ओर से,
पर मैं समझता हूं खरगे जी और राहुल जी ममता जी के साथ संपर्क में हैं, उनका बहुत सम्मान देते हैं, आदर करते हैं। और मुझे विश्वास है कि जब आप लंबे सफर पर निकले हो तो बीच में एक दो स्पीड ब्रेकर आ जाते हैं, एक दो लाल बत्तियां मिल जाती हैं, ये सब ठीक हो जाएगा। ये उनका ये भी कहना है कि लाल बत्ती की बात कही आपने कि लेफ्ट डोमिनेटेड हो रहा है ये ज्यादातर में। नहीं, मैं लाल बत्ती उस संदर्भ में नहीं कह रहा था। ये आपको ये मुसीबत है जब मैं लाल बत्ती कहूंगा कि आप कहेंगे ये वामपंथी की बत्ती। इसको स्पीड ब्रेकर के माफिक समझिए। स्पीड, लाल बत्ती भूल जाइए, स्पीड ब्रेकर के माफिक समझिए। पर हमारे, मैं कह सकता हूं सोनिया जी, खरगे जी, राहुल जी सब ममता जी का बहुत सम्मान करते हैं, सब बहुत आदर करते हैं। और इंडिया गठबंधन ममता जी के बिना हम सोच भी नहीं सकते। और हम जो कुछ हमें करना है इंडिया गठबंधन को सफल बनाने में हम जरूर करेंगे। और हम ममता जी का पूरा सहयोग देंगे ताकि पश्चिम बंगाल में बीजेपी के नंबर घटे और बीजेपी की विचारधारा लोग भूल जाएं। वो असली विचारधारा, राष्ट्रवाद का विचारधारा जो है, ये बीजेपी आरएस का विचारधारा विभाजनकारी विचारधारा है। क्या उम्मीद है पश्चिम बंगाल से? तो फिर उम्मीदें अच्छी हैं। पश्चिम बंगाल में कल जाएंगे। 26 और 27 को भारत जोड़ो यात्रा के लिए ब्रेक दिन है क्योंकि रिपब्लिक डे है 26 तारीख को। 28 सुबह से फिर से भारत जोड़ो यात्रा निकलेगा। और हमें पूरा विश्वास है कि इंडिया गठबंधन 100% सफल होगा पश्चिम बंगाल में। कौन कौन आएगा वहाँ पे? हम किस किस को सब मेरे हाथ में नहीं है, मैं कह भी नहीं सकता हूँ। मैं यही कहूंगा कि हमारे ओर से हम कोई प्रयास नहीं छोड़ेंगे। असम में जैसे आम आदमी पार्टी के कल झंडे दिखे गए, लेफ्ट के दिखे गए, टीएमसी के भी दिखेंगे, तो ये एक साड़ी में अरे असम में टीएमसी के नेता भी शामिल थे। ऐसा नहीं है कि टीएमसी ने नजरअंदाज किया, टीएमसी के नेता भी शामिल थे। ये स्पीड ब्रेकर है। थोड़ा कभी कभी फॉग आ जाता है, कोहरा आ जाता है, कभी कभी बारिश आ जाते हैं, ये सब होता है। আবারও সরাসরি কথা বলবো। অসম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, তার সঙ্গে সুচন্দ্রিমা, জয়রাম রমেশের কথা শুনে তো এটা বোঝা যাচ্ছে যে জোট নিয়ে তারা কিন্তু এখনো লড়ে যাচ্ছেন, তারা কিন্তু আশাবাদী মমতা যাই বলুক না কেন। এবং বাংলায় 24 ঘন্টার বাকি ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করতে, তখন গোটা এই বিস্ফোরক মন্তব্যের দিকে সকলের নজর টানবে। এবং তিনি সেই গুরুত্ব দিয়েই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উষ্মা প্রকাশ করেছেন তা তিনি শুনেছেন তার বক্তব্য, কিন্তু তিনি কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে এটা বলতে চাইছেন যে কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো হিসেবে নয়, একজন দেশের নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত এবং জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব, তার ভাবনা এবং এই জোটের মধ্যে, ইন্ডিয়া জোটের মধ্যে, সর্বোপরি ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই কোথাও বড় রাস্তায় যখন সফর হয়, গাড়ি যায়, কিছু বাম্পার আসতে পারে, কিছু এই ছোট ছোট বাধা আসতে পারে, কিন্তু গন্তব্য যাদের এক, অর্থাৎ যারা বিজেপিকে পরাস্ত করতে একজোট হয়েছে, যাদের সেই শত্রু এক, সেখানে কিন্তু একজোটে তারা সেই লড়াইয়ে সামিল রয়েছে এবং সেটা সময়ের অপেক্ষা। আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস নেতৃত্বের এই সিদ্ধান্ত সামনে এলেই আমার মনে হয় উনিও যেটা বলতে চাইলেন যে কোথাও হয়তো তৃণমূল কংগ্রেসও সিদ্ধান্ত বদলাতে পারে। কারণ এটাও দর্শকদের একটা উল্লেখযোগ্য বিষয়। আমি এই জায়গা থেকে, অসমের ধুবড়ি মাটি থেকে বলবো যে অসম থেকে এই যে বর্ডার অঞ্চলে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, 11 দিন কেটে গেছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। 11 দিনে আমরা নানা ছবি দেখতে পেয়েছি। এর পরের যে রাজ্য তা হচ্ছে পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলার তে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করতে যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বের কাছে যেমন একটা বাড়তি অক্সিজেন পাওয়ার বিষয়, ঠিক তেমন ভাবে এই পশ্চিমবঙ্গে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে, তাদের কাছে তৃণমূল নেত্রীর এই বার্তা কংগ্রেসের কাছে কিন্তু বঙ্গে প্রবেশ
করার আগে প্রদেশ নেতৃত্বের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তাই আগামী কয়েকদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেন, বা দীপা দাস মুন্সি তিনিও একটি বক্তব্য রেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে, সেটা কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আরেকটু ভাবার জন্য হাইকমান্ড নিশ্চয়ই সচেতন হতে বলবে। এবং যেটা বলার বিষয় যে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আগামী সপ্তাহে, তার 29 তারিখে কোচবিহারে থেকে সফর রয়েছে উত্তরবঙ্গে। তাই কর্মসূচিটা এমন জায়গা থেকে শুরু হচ্ছে, কংগ্রেসেরও কোচবিহারে গিয়ে আগামীকাল উপস্থিত হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, একের পর এক এই জেলাগুলোতে তারা যাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে কোচবিহারে থেকে তার উত্তরবঙ্গ সফর শুরু করছে। তাই জয়রাম রমেশের কথা অনুযায়ী যে বড় রাস্তায় যেতে যেতে কিছু বাম্পার আসে, তাই দুজনের যাত্রা পথ যখন এক হয়ে যাচ্ছে, কোচবিহারে রাহুল গান্ধী কালকে গিয়ে পৌঁছচ্ছেন, তারপর দুদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা বিশ্রাম, আবার 28 তারিখ থেকে অফিসিয়ালি ভারত জোড়ো অবশ্যই সেই কর্মসূচি বঙ্গে দিকে সফর আমাদের শুরু নজর করবে। থাকবে। আপাতত ধন্যবাদ সুচন্দ্রিমা তোমাকে। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তা তো আপনাদের শুনিয়েছি, বারবার শুনিয়েছি। এবার আমরা ফিরে যাব 22 তারিখে পার্ক সার্কাসে যে সংহতি সমাবেশ হয়েছিল, সেখানে তিনি বাম কংগ্রেসকে কিভাবে তোপ দেখেছিলেন, আক্রমণ করে কি বলেছিলেন শোনাবো একবার। मीटिंग में जाते हैं, हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। এখন সময় একটা বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যার বক্তব্য শোনাবো তিনি হলেন কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সি। তিনি কি বলেছেন যে মমতা নাকি বিজেপিকে সাহায্য করেছেন, কি বলছেন তিনি শুনুন। Yes. In West Bengal, how do you react to that statement? It will, since Mamata Banerjee has said that she is fighting election alone, that's what I came to know right now. I think she will indirectly helping BJP, of course, because we already know that she has a tacit understanding with BJP, and this decision has proved, being in the India she was there for so long, and all of a sudden she has changed her opinion. So it is proving that she is in hand with BJP, and she will actually helping BJP in Bengal. And also she said শুরু থেকে যে প্রসঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বিস্ফোরক মন্তব্য, যেখানে প্রশ্নের মুখে বাংলায় জোট, লোকসভায় একলা চলার বার্তা দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিস্ফোরক বার্তা, বঙ্গে জোটে ধাক্কা, প্রশ্ন উঠছে, অর্থাৎ বাংলায় প্রশ্নের মুখে জোট। ভোটের আগে জোট নিয়ে কিন্তু সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে এবং প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছেন সেখানে কিন্তু জোটের ভবিষ্যৎ একেবারে ধূলিসাৎ। তাহলে কি লোকসভা ভোটের পর বোঝাপড়ার দিকে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে? জাতীয় স্তরে কি করব, ভোটের পর ভাববো, এমনটাই বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিজেপিকে হারতে যা করার করব, বিজেপিকে হারাতে যা করার করব, এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, তাহলে কি মনে হচ্ছে আজকে মমতার বক্তব্য থেকে, ভোটের পর বোঝাপড়ার দিকে যাওয়ার একটা বিষয় তাহলে তৈরি হচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় একা 42টা আসনেই লড়বেন নাকি কোনো জোট করবেন, এ নিয়ে তৃণমূলের মধ্যে প্রায় 1 বছর ধরে একটা দোলাচল লক্ষ্য করা যাচ্ছে। কোনো হিসেব, কোনো ভোট পণ্ডিত তারা হয়তো বলছেন একা লড়লেই তৃণমূলের পক্ষে ভালো,
বা তাদের রাজনীতির পক্ষে ভালো, এবং অন্য কোনো হয়তো ভোট পণ্ডিত বা পরামর্শদাতা অন্যরকম বোঝাচ্ছেন। আমার কাছে এখনই একটি পেপার কাটিং আছে 2023 সালের 3 মার্চ, এটা কলকাতার বাংলা কাগজগুলোতে এবং সর্বভারতীয় কাগজেও প্রকাশিত হয়েছিল, যেখানে হেডিং রয়েছে একাই লড়াইয়ের ঘোষণা মমতার। এটা প্রায় 1 বছর আগের কথা। 10 মাস আগে মার্চ মাসের একেবারে গোড়ার দিকে 2 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একাই লড়াইয়ের ঘোষণা মমতার। তিনি এখানে 42টা আসনেই একা লড়বেন বলে 2023 সালের মার্চে বলেছিলেন। তারপরে ইন্ডিয়া জোট গঠনের প্রশ্ন যখন আসে তখন তিনি সেই ইন্ডিয়া জোটে সামিল হন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের অনেকেরই মনে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন মল্লিকার্জুন খাড়গে এই জোটের নেতৃত্ব দিক, এবং সেই মিটিংয়ে যদিও কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু পরের মিটিংয়েই সেই রকম সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মিলিতভাবে যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব ওখানে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু আবার কদিন ধরে আমরা লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যরকম সিগন্যাল দিচ্ছেন। তার মধ্যে রয়েছে জেলাগুলোর সাথে যে সাংগঠনিক মিটিং হচ্ছে সেই মিটিংগুলো, যেখানে তিনি বারবার জেলার সংগঠকদের বলছেন যে আপনারা একা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এমনকি মুর্শিদাবাদ নিয়ে যে মিটিং হয়েছে 2-1 দিন আগে, সেখানে মুর্শিদাবাদ যেহেতু সেখানে অধীর চৌধুরী একজন সাংসদ, এখন সিটিং সাংসদ, সেখানেও সব আসনে লড়বার মতো একটা ইঙ্গিত সেখানে দেয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন এই ধরনের কথা বারবার তিনি বলছেন। এইখান থেকেই আশিসদা আপনাকে বিরত করছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার বক্তব্য থেকে এই বার্তা দিচ্ছেন? অবশ্যই এই নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিস্ফোরক বার্তায় বাংলায় প্রশ্নের মুখে জোট, লোকসভায় একলা চলার বার্তা যেমন তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে জাতীয় স্তরে কি হবে ভোটের পরে ভাববো। আর এই নিয়ে আমাদের আলোচনা, তার আগে আপনাদের শুনিয়ে দেবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। ভোটটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা এক থাকবো। আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। বিরতিতে যাওয়ার আগে আমরা এই প্রসঙ্গেই কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, আপনি যেমনটা বলছিলেন আলোচনার সময় যে বারবার প্রত্যেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কিছু বার্তা আমরা পাই যেখানে এই প্রসঙ্গগুলো ওঠে, জোট নিয়ে প্রসঙ্গ হলেই তিনি কিন্তু একলা চলার বার্তা এর আগেও দিয়েছেন। দেখুন, আমি সেটাই বলছিলাম যে একাধিক ধরনের সিগন্যাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রায় বছরখানেক আগে একটি কেন্দ্রীয় এজেন্সি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন দিল্লিতে, সেখান থেকে বেরিয়ে তিনি তীব্র কংগ্রেস বিরোধী আক্রমণ শানান, এবং তারপরে বারবার সেরকম জিনিস যেমন আমরা শুনেছি, তেমনি আবার ইন্ডিয়া জোটের উদ্যোগ যখন তৈরি হলো তখন সেখানে অন্যতম মুখ্য ভূমিকা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার একটি বিশেষ ক্ষমতাশালী কমিটির সদস্য হলেন এবং সেখানে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছিলাম। আবার এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি এই জেলার যে সাংগঠনিক মিটিংগুলো হচ্ছে বা এই আজকে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের সামনে এসেছে, তাতে তিনি জোট থেকে সরে যাচ্ছেন, এই রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন কেন এরকম হচ্ছে আপনারা দেখুন যে 2021 সালে তৃণমূল কংগ্রেস একাই 48% ভোট পেয়েছিল, এবং তখন যে 294টা আসনের ফলাফল আমাদের সামনে ছিল সেটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে 9 থেকে 10টা আসনে তৃণমূল বিরোধী যারা, অর্থাৎ বিজেপি,
তারা এগিয়ে রয়েছিল। বাকি 32টা আসনে 33টা আসনে টিএমসির জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল। এটা হচ্ছে 2021 সালের ভোটের হিসেব। আর 2019 সালের ভোটে যখন নাকি বিজেপির বেশ ভালো ফল হয়েছিল, তখনকার হিসেবও যদি আমরা দেখি তাহলে দেখব যে টিএমসির ছিল 43% বেশি ভোট, আর বিজেপির ছিল 40% সামান্য বেশি ভোট। সুতরাং 19 এবং 21 দুবারেই টিএমসি কিন্তু 43-44% মিনিমাম ভোট পেয়েছে, তার থেকে বেশি পেয়েছে তো কম পায়নি। সুতরাং যদি 44% ভোটের মালিক এখনও থেকে থাকেন, 45% ভোটের মালিক এখনও যদি তৃণমূল থেকে থাকে, তাহলে তাদেরকে মাথা নত করে হাত জোর করে জোট প্রার্থনা করতে তো হবে না, অন্যদের তার কাছে আসতে হবে তার ভোটের শেয়ারটা নিয়ে তাদের সাংসদকে জেতাবার জন্য। এটাই হয়তো কারণ যে কংগ্রেস দুটোর জায়গায় যদি 10-12টা চেয়ে বসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেনই বা রাজি হবেন। অনেক ধন্যবাদ আশিসদা কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এবার যে প্রসঙ্গে আসবো, যে খবরে নজর দেব, শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিল ইডি। 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ তাকে। বাড়ির দেওয়ালে সমন সেঁটে দিয়ে চলে গেল ইডি। 29 জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19 দিন পর ইডি ফিরে আসে শাহজাহানের গ্রাম সরবেরিয়া এবং আজকে ম্যারাথন তল্লাশি হয়। শাহজাহানের বাড়ির গেট দরজায় একের পর এক তালা ভেঙে ভিতরে যায় ইডি আধিকারিকরা। একের পর এক ঘরে তল্লাশি হয়। সকাল থেকে ঠিক কি হলো দেখুন। শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েই ভাঙা হলো বাড়ির তালা, কারণ স্বাভাবিক নিয়মে বাড়ির দরজা খোলা হয়নি, তাই বাড়ির তালা স্থানীয় চাবিওয়ালাকে ডেকে এই তালা ভাঙা হয় এবং তারপর বাড়তি কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন। 5ই জানুয়ারি ঘটনার পর কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো। দোতলার ছাদে ইডি, অর্থাৎ ম্যারাথন তল্লাশিতে ছাদেও তল্লাশি করে ইডি আধিকারিকরা। 19 দিন পর ইডি ফিরে এলো শাহজাহানের গ্রাম সরবেরিয়ায়। সাড়ে 6 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর বাড়ি সিল করে দিয়ে চলে যান ইডি আধিকারিকরা। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, 6.5 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর কি হাতে এলো ইডি আধিকারিকদের, কি জানতে পারছো? দেখো, ম্যারাথন তল্লাশির পর ইডি আধিকারিকরা আজকে ছাড়ে। আজকে 7 সকালে যখন ইডি আধিকারিকরা আসে, প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রায় 125 জন জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে পুরো সন্দেশখালী যে সরবেরিয়া যে আকুঞ্জিপাড়া শেখ শাহজাহানের মূল বাড়ি অর্থাৎ মূল ঠিকানায় চলে আসে। এসে তালা ভেঙে, অর্থাৎ কলকাতা থেকে একজন চাবিওয়ালাকে নিয়ে আসে, সেখানে পরপর 2টো তালা ভাঙা হয় এবং 2টো তালা ভাঙার পরে তারপরে সেই তল্লাশি শুরু হয়। প্রথমে একতলায় যায়, একতলায় বিভিন্ন আলমারি, বিভিন্ন যে আসবাবপত্র, সেখানে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করে। সঙ্গে ছিল একজন তাদের নিজস্ব হাতের ভিডিওগ্রাফার। এছাড়া রাজ্য পুলিশের থেকে সার্চ ওয়ারেন্ট দেখানো হয়। প্রথমে রাজ্য পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখে তারপরে ইডি আধিকারিকরা ঢোকেন। পাশাপাশি রাজ্য পুলিশ তরফে জানানো হয়েছিল যে তাদের একজনের কোনো ভিডিও ফটোগ্রাফারকে এই ঘরে ঢুকতে দেওয়া হোক, সেইটা কিন্তু ইডি আধিকারিকরা অনুমতি দেননি। কিন্তু 6.5 ঘন্টা তল্লাশির পরে একাধিক সিজার লিস্ট তারা এখানে মেরে দিয়েছে। একদিকে বাড়ি, যেমন বাড়ির মূল গেট যেখানে তালাতে পুরো সিল করে দিয়েছে, অন্যদিকে ইডি আধিকারিকরা সমন একদিকে তার মূল গেটের ডান দিকে যেখানে তলা। আমি তোমার আরেকবার দেখানোর চেষ্টা করবো কলকাতা টিভির দর্শকদের। তুমি দেখতে পাচ্ছ এই যে সমন, বিশেষ করে এই যে সমন, এই যেটা আগামী 29 জানুয়ারি বেলা 11টার সময় সিজো কমপ্লেক্সে যাওয়ার মানে সমন জারি করেছে। অন্যদিকে একের পর এক নোটিশ বোর্ড অর্থাৎ সিজার লিস্ট, যেখানে বলা হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, যেখানে বলা হয়েছে যে একাধিক অর্নামেন্টস, অর্থাৎ তোমাকে দেখতে পাচ্ছি যে এদের ডিটেলস অফ যে ডকুমেন্টস দেখা হয়েছে, যেখানে হচ্ছে জুয়েলারির কথা বলা হয়েছে, স্পেশাল বাউন্ডার বুক অফ কন্ট্রাক্ট ডিবিট প্রজেক্টের কথা বলা হয়েছে, বা এসকে বিল্ডিং অর্থাৎ শাহজাহান শেখের বিল্ডিং, সুপার মার্কেট, এলআইসি বিমা থেকে শুরু করে বিভিন্ন ল্যান্ডিং যে অরিজিনাল ফর্ম এবং অরিজিনাল যেটা সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল যে ফর্ম
23টা যে সার্টিফিকেট সেইগুলো কিন্তু ইলেকশন পারপোজ যে যাদের নাম হয়েছে শিবপ্রসাদ হাজরা এবং শ্রী বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার সহ একাধিক যে নাম হয়েছে, সব মিলে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু আজকে ম্যারাথন তল্লাশির পরে ইডি আধিকারিকরা যখন ছেড়ে যায় তার আগে কিন্তু এই সিজার লিস্ট থেকে তারা সেটে যায়, অন্যদিকে সমন। পাশাপাশি গেটে দুটো গেট, একটা এই মূল গেটে যেখানে তালায় যেখানে গালা দিয়ে একটা সিল করে দেওয়া হয়েছে, সব মিলিয়ে আজকে তল্লাশিতে কিন্তু কঠোর নিরাপত্তা ছিল। একদিকে রাজ্য পুলিশ যখন, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কলকাতার বাসন্তী হাইওয়ে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সরবেরিয়া থেকে ধামাখালির যে আকুঞ্জিপাড়ার যে মূল রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে বাহিনীর লোকজন ছিল, রাজ্য পুলিশ ছিল, যাতে কোনো রকম জমায়েত না করা হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল। এছাড়া কিন্তু সিসিটিভির ফুটেজ, অর্থাৎ যে জানো তুমি বিচারপতির নির্দেশে, জয় সেনগুপ্তর নির্দেশে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছিল, সেই সিসিটিভি টানা চলছে, সিসিটিভি ফুটেজ তারা দেখে, খতিয়ে দেখে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু আজকে প্রায় 6.5 ঘন্টা তল্লাশি করার পরে আবার কলকাতার উদ্দেশ্যে চলে যান। কিন্তু বারবার এই পরিবারের সদস্য অর্থাৎ শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা কিন্তু বারবার একটা আবেদন করেছেন যে যেভাবে তল্লাশি হয়েছে, সিসিটিভি ক্যামেরা মুড়ে দেওয়া হয়েছে, তারা বেরোতে পারছে না, বাড়ির বাচ্চারা ঘর থেকে ভয়ে আতঙ্ক একটা গ্রাস করেছে, অন্যদিকে বাইরে শিক্ষকরা এসে তাদের পড়াতে পারছে না, বাজারে যেতে পারছে না, একটা সামাজিকভাবে হেনস্থা হচ্ছে। এটাও কিন্তু পরিবারের লোক একটু আগে তার শেখ শাহজাহানের পরিবারের সদস্যরা তারা বলছিলেন, নিজের আত্মীয়। পাশাপাশি সব মিলে আজকে গোটা টানটান উত্তেজনার মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বার ইডি আধিকারিকরা, অর্থাৎ 19 দিনের মাথায়, অর্থাৎ 19 আর 5 24, এই 24শে জানুয়ারি আজকে আসলো একেবারে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, কোনো রকমে যাতে 5ই জানুয়ারি পুনরাবৃত্তি নয়, এমনকি যারা বাইরের লোকজন কিছু হয়তো কয়েকজন জড়ো হচ্ছিল সেটাও যাতে জমায়েত না করতে পারে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল। গোটা প্রক্রিয়াটাকে একটা সঠিকভাবে এবং পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল শেখ শাহজাহানের বাড়ির বিভিন্ন জায়গাগুলোতে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মধুবন্তী, শাহজাহানকে 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে শেষ পর্যন্ত নোটিশ সেটে চলে গেল ইডি। ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আর এবার কথা বলবো নিউজ রুমে, আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 19 দিন মাঝে এতটা সময়ের গ্যাপ, ঘরের মধ্যে অনেক ঝাড়া মোছা হয়েছে, আসবাবপত্র এদিক ওদিক হয়েছে, সেক্ষেত্রে আজকের যে ম্যারাথন তল্লাশি হলো, কি কি মিলল, ইডি কি কি হাতে পেল এখনো পর্যন্ত? একদমই মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখবো, প্রথমেই তোমাকে যেমনটা জানাবো যে কি কি উদ্ধার হয়েছে। সেই উদ্ধারের তালিকা কিন্তু খুব একটা দীর্ঘায়িত নয়, খুব একটা বড় নয়। সেখানে যা যা উদ্ধার হয়েছে সেটা কিন্তু নর্মাল, যে কোনো সেটা শেখ শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে এমনটা কিন্তু মনে হচ্ছে না, কারণ সিজার লিস্ট যেমনটা দেখা যাচ্ছে তার মধ্যে তোমাকে একদম স্পষ্ট জানিয়ে রাখবো যে কি কি সিজার হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে ট্যাক্স ইনভয়েস, সেনকো এবং অঞ্জলি জুয়েলার্সের, এসকেএস বিল্ডিং, সুপার মার্কেটের বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং শেখ শাহজাহানের নামে এলআইসি একটি উদ্ধার হয়েছে, ভিসা এবং বেশ কিছু টিকিট উদ্ধার হয়েছে, বিভিন্ন নামে টিকিট উদ্ধার হয়েছে এবং ইলেকশন সংক্রান্ত বেশ কিছু নথি, 19টা দলিল উদ্ধার এবং পাশাপাশি একটা পর্চা এবং আবার ইনকাম ট্যাক্স রিটার্নের বেশ কিছু শেখ শাহজাহানের নামে নথি এবং এই আরও একটি মার্কেট সংক্রান্ত নথি। অর্থাৎ যেটা দেখা গেল যে একদম মাত্র 19টা দলিল এবং পাশাপাশি আরও বেশ কিছু ইলেকশন সংক্রান্ত নথি, এবং যেটা একদমই রিলেটেড নয় এই ইডির রেশন দুর্নীতি কাণ্ডে যে তদন্ত করছে, যার কারণের জন্য শেখ শাহজাহান তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডির কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি যেমনটা জানাচ্ছে, এখন অবধি সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে আজকে যে তার বাড়িতে তল্লাশি, সেই তল্লাশি করে রীতিমতো হতাশ ইডি। কেন না 5 তারিখ যখন তারা পৌঁছেছিলেন তার বাড়িতে, অর্থাৎ শাহজাহানের বাড়িতে এমন কিছু ছিল এবং শাহজাহান নিজেও সেই বাড়িতে ছিল, সেই কারণের জন্য ইন্টেনশনালি ইডিকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে এমনটাই কিন্তু ইডির মহলে কথা বলা হচ্ছে। এবং
যদিও আমরা দেখেছি যে 5 তারিখের পরে তারা কোর্টের দ্বারস্থ হয় এবং পাল্টা যেটা দেখা যায় যে আজকেও ইডি কর্তারা তারা চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। তারা বলেছে যে রাজ্য সরকারের আধিকারিকদের লাগবে না তাদের সিটেতে, এবং এই যে যখন এতটা জলগোলা হচ্ছে তখন এই শেখ শাহজাহান কতটা গুরুত্বপূর্ণ এই যে রেশন দুর্নীতি কাণ্ডে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। কিন্তু আজকের যে তল্লাশি সেটা কিন্তু বলাই চলে যে নিটফল জিরো, এবং ইডি এখান থেকেই বলছে যে যে তথ্য তার বাড়িতে ছিল, যেটা 5 তারিখে তল্লাশি অভিযান করলে তারা পেত, সেটা আজকে পায়নি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি আরও একটি বক্তব্য রাখছেন। তারা বলছেন যে তার বাড়িতে যে গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ সাফ করে দেওয়া হয়েছে বাড়ি থেকে সমস্ত কিছু, এবং যেটুকু না পেলেই নয় সেটুকুই কিন্তু ইডি পেয়েছে, অর্থাৎ 19টা মাত্র দলিল এবং বেশ কিছু তার একটি এলআইসি এবং কিছু টিকিট এবং আর কিছু অন্যান্য জিনিস যেগুলো মার্কেট সংক্রান্ত নথি, এবং সেগুলো কিন্তু খুব যে গুরুত্বপূর্ণ ইডি তদন্তের ক্ষেত্রে এমনটা কিন্তু নয়। যেটা গুরুত্বপূর্ণ হতে পারত 5 তারিখে সেটা করতে দেওয়া হয়নি ইডিকে ইন্টেনশনালি, এমনটাই কিন্তু মন্তব্য করছে ইডির তরফ থেকে, সেটাই কিন্তু সূত্র মারফত জানা গেল। তাহলে আজকে যে তল্লাশি অভিযান, যেটা কিনা দেখা গেল যে 5 তারিখ থেকে শিক্ষা নিয়ে আজকে বিশাল বাহিনী নিয়ে একদম কাক ভরে ইডি সোজা সন্দেশখালি গিয়ে পৌঁছালেন, যেখানে দেখা গেল 25টারও বেশি গাড়ি, বিশাল বাহিনী, যেখানে একদম প্রচুর তোড়জোড় করে যখন তারা গিয়ে পৌঁছালেন সন্দেশখালি সেই বাড়িতে, সেখানে তারা তালা ভাঙার জন্য নিজেদের হাত নয় বা সিআরপিএফ নয়, তারা সরাসরি একদম তালার যে ভাঙেন বা তালা যে চাবি যিনি তৈরি করেন সেরকম একটি লোককে এনে সেই তালা ভাঙানো হলো, এবং একাধিক জায়গার যে তালা ভাঙা হয়েছে সেই লোককে দিয়েই কিন্তু তালা ভাঙা হয়েছে। এবং সেই কারণের জন্য যেমন লোকাল উইটনেস রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্য পুলিশের তরফ থেকে 5টি উইটনেস ছিল, এবং তার পাশাপাশি যেহেতু এটা বসিরহাট জুরিসডিকশন পড়ছে, বসিরহাটের পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ ছিল, একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার ছিলেন, এবং এরকম যথেষ্ট একদমই, এবং পাশাপাশি যেটা দেখা গেল যে নিটফল কিন্তু জিরো, কারণ তদন্তের যে গুরুত্বপূর্ণ জিনিস দরকার ছিল সেটা কিন্তু কিছুই পাওয়া গেল না, এমনটা কিন্তু বলাই চলে। মধুবন্তী, অনেক ধন্যবাদ রিয়া কথা বলার জন্য। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। কি বলছেন সুজিত বসু এবং দেবাংশু ভট্টাচার্য এই ঘটনা নিয়ে শোনাবো। যে বাংলায় তারা এত কিছু কুৎসা করছে, এত কিছু অপপ্রচার করছে, এত কিছু ইডি সিবিআই থেকে ইনকাম ট্যাক্সকে তারা পিছনে ঘরে লাগিয়ে দিচ্ছে, তারপরও তৃণমূল নেত্রীকে দমানো যাচ্ছে। রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন। আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না, রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন, আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালিতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালির জামাই রাজা। সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। তিনি দলের অনুগত সৈনিক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকে তিরস্কার করেন তাকে, সিদ্ধান্ত তার শিরোধার্য এমনটাই মনে করেন তিনি নিজে। কিন্তু বীরভূমে দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে জেতার বিষয়ে প্রত্যয়ী তিনি। কলকাতা টিভিতে একান্ত সাক্ষাৎকারে আর কি বললেন শুনুন। দোরগোড়ায় লোকসভা নির্বাচন করা নাচ্ছে, ঠিক এমতো অবস্থায় দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে নানুর এবং কেতুগ্রাম এই 2টি বিধানসভার দায়িত্ব দিয়েছেন। দলনেত্রী যে নির্দেশ দিলেন, এরপরে আপনি কি বলবেন? দেখুন, দলনেত্রী যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ধর্ম। কারণ আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী আমাকে সাংগঠনিক দায়িত্ব হিসাবে নানুর বিধানসভা এবং কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছেন। সুতরাং নতমস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাই যে তিনি আমাকে প্রশাসনিক সঙ্গে সঙ্গে 2টো বিধানসভার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন।
কি বলবেন এই 5 সদস্য কমিটি নিয়ে? বীরভূম জেলার মূল দায়িত্বে যিনি আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আছেন দলনেত্রী। তার নেতৃত্বেই শুধু বাংলা নয় ভারতবর্ষকেও তিনি পথ দেখাচ্ছেন। তো তিনি যেটা চিন্তাভাবনা করেছেন সেটাই সঠিক বলে আমরা মনে করি। কোর কমিটি 8টা কোর কমিটি ছিল, ঠিকঠাকভাবে কমিটির মধ্যে সমন্বয় ছিল না, ঠিকঠাকভাবে কমিটির মধ্যে আলাপ আলোচনা হতো না, অনেক দিন পর পর কোর কমিটি মিটিং হতো। সেই জন্য তিনি ভেবেছেন যে কোর কমিটি আরও ছোটো করার প্রয়োজন আছে, ছোট করেছেন। সামনে যে দুটো লোকসভা নির্বাচন বীরভূম, দুটো লোকসভা দুটোই তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে দুটো লোকসভা কেন্দ্র আছে, লোকসভা কেন্দ্রে যারা আমাদের বীরভূম জেলার লিডার আছে তাদেরকে তো বিভিন্ন বিধানসভায় ভাগ করে দিয়েছেন। স্বভাবতই আমাকেও দুটো বিধানসভা যেমন দিয়েছেন, বাকিদেরও বিধানসভা দিয়েছেন। সুতরাং সবাই নিজে নিজে বিধানসভা জেতানোর লক্ষ্যে এগোবে। লক্ষ্য বীরভূম জেলার দুটো লোকসভা আসনে বিপুল ভোটে জয়যুক্ত করা, বিরোধীদের জামানা জব্দ করা, এটাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে সকলকেই অক্ষর অক্ষরে পালন করা উচিত বলে আমি মনে করি। কালকে নেত্রী আপনাকে কিছুটা হলেও শাসন করেছে, বিষয়টা নিয়ে কি বলবেন? শাসন যে করে যাকে সে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসে, তা আমি শাসন করেছে। তিনি আমার মা, তিনি আমার অভিভাবক, তিনি আমাকে পথ দেখিয়েছেন। সুতরাং শাসন করার অধিকার তো তারই থাকে। একটা গোষ্ঠী, বিশেষ করে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে সামনে রেখে একটা তৃণমূলের গোষ্ঠী বলছে খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে, আরও খেলা বাকি আছে। এই যে বিষয়, তৃণমূল অভ্যন্তরীণের বিষয়, তো এই বিষয়গুলো আসছে। এই বিষয়ে বীরভূম জেলা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছে তারা সকলেই অনুব্রত মণ্ডল মহাশয়ের তৈরি, এবং আমিও কাজল শেখ সে আমি নিজেও বলছি আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের একজন অনুগত সৈনিক। অনুব্রত মণ্ডল মহাশয় আমার অভিভাবক। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। এ প্রসঙ্গে সরাসরি কথা বলবো মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলবো মনার সঙ্গে। মনা, কি বলছেন কাজল শেখ, কি মনে করছেন তিনি গতকালের বৈঠকের পর? তিনি কি নিজেকে কোণঠাসা মনে করছেন নাকি উজ্জীবিত? অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ তুমি জানো যে গতকালকে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে কিন্তু বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে তুমি জানো যে পুরনো যে 9 সদস্যের কোর কমিটি ছিল সেই কোর কমিটি কিন্তু ভেঙে দিয়ে নতুন করে 5 সদস্যের কোর কমিটি কিন্তু গঠন করেছিল, এবং সেই কমিটিতে কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম জেলার অন্যতম দোর্দণ্ড প্রতাপ এবং যথেষ্ট কিন্তু জনপ্রিয়, যার একটা ক্রেজ রয়েছে জেলা জুড়ে, কাজল শেখ, যিনি বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাপতি, তার কিন্তু সেই কমিটিতে ঠাঁই হয়নি। খুব স্বাভাবিকভাবেই দেখো বীরভূমের যারা তৃণমূল নেতৃত্ব তারা প্রকাশ্যে স্বীকার না করলেও বীরভূম জেলার মাটিতে যদি কান পাতলেই কিন্তু কানাঘোষ শোনা যায়, এবং দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এখানে কিন্তু দুটো গোষ্ঠী কিন্তু রয়েছে, একদিকে যেমন অবশ্যই কেষ্টমণ্ডল গোষ্ঠী, যেখানে বোলপুরের যে সমস্ত তৃণমূলের গোষ্ঠী রয়েছে, অন্যদিকে কাজল গোষ্ঠী হিসেবে পরিচিত, এমনটা কিন্তু বীরভূমের রাজনৈতিক মহল কিন্তু মনে করে। খুব স্বাভাবিকভাবেই গতকালকে যখন কাজলকে সরিয়ে দেওয়া হলো বা কাজল শেখের ঠাঁই মিলল না যখন কোর কমিটিতে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কাজল শেখ তিনি কতটা মনক্ষুণ্ণ হয়েছে এটা তো রাজনৈতিক মহল মনে করছেন যে কিছুটা হলেও কাজলের এখানে মাইনাস পয়েন্ট উঠে আসছে, এমনটাই বীরভূমের রাজনৈতিক মহল মনে করছেন। তবে অবশ্যই এদিন আমরা সরাসরি এই সামগ্রিক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কাজল শেখ, যিনি বীরভূম জেলা পরিষদের সভাপতি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা পরিষ্কারভাবে বলছেন যে দলের নেত্রী, সুপ্রিমো, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের অভিভাবক, তিনি মাতৃতুল্য। একটি পরিবারে যেমন একটা পরিবার, একটা সংসার, তৃণমূল দল যেমন একটা বড় পরিবার, একটা বড় সংসার, টোকাটুকি বা কোনো রকম ভুল তো হতেই পারে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল থেকে আমি অবশ্যই আমি শিক্ষা নেব। পাশাপাশি দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যা দায়িত্ব দিয়েছে, বিশেষ করে দুটি বিধানসভা দায়িত্ব দিয়েছে, তুমি জানো যে কেতুগ্রাম তার দাদা শেখ শাহনওয়াজ, যিনি সেখানকার তৃণমূল বিধায়ক, এবং নানুরের বিধানসভা কেন্দ্রে কিন্তু কাজলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং কাজল এই দুটি বিধানসভার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে একেবারেই তিনি বলছেন যে অক্ষরে অক্ষরে পালন করবো এবং বিপুল ভোটে জয়লাভ করবো। ধন্যবাদ মনা, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। এবার আপনাদের শোনাবো কাজল শেখকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কিন্তু তার আগে যে প্রসঙ্গে আমরা ছিলাম, অর্থাৎ জোট নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, বাংলায় জোট নিয়ে তিনি যা বলেছেন শোনাবো। কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করেছে, ও তো জেলা পরিষদের সভাপতি আছে,
আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া হচ্ছে নাটুরকে দুটো। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? জোট নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, ভগবন্ত মান তিনি কি বলেছেন সেই প্রসঙ্গে শুনুন। कितनी बार कहलाओगे मेरे से ये? देश में पंजाब बनेगा हीरो। 2024 में लोकसभा चुनाव में आम आदमी पार्टी के पक्ष में 13-0। देखो ये तो उनका काम है, ये ममता नहीं कोई बात नहीं, वो हो सकता है कोई उनके साथ बातचीत चल रही हो उस लेवल पे, लेकिन पंजाब में हम ऐसा नहीं करने वाले। पंजाब में कांग्रेस से हमारा कुछ, हाँ 26 जनवरी। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।